এক গ্রামে ছিল 3 ভাই। দিনে দিনে ভারী গরিব হয়ে পড়ল তারা। দুঃখ কষ্ট সইতে না পেরে তারা একদিন সবাই মিলে ঠিক করলো ভাগ্য ফেরাতে তারা দূর দেশে যাবে। তারপর সত্যি সত্যি তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে বন, পাহাড়, উপত্যকা পার হয়ে তারা পৌঁছলো এক অঘোর বনে। সেই বনের মাঝখানে ছিল একটা ঢিবি। সেটার কাছে গিয়ে তারা দেখলো ঢিবিটা রূপোর। বড় ভাই খুব খুশি হয়ে বলল, আহ, এতদিনে জীবনে সুখী হবার মতো একটা জিনিস পেলাম। এই বলে সে যত পারল রূপো নিয়ে বাড়ি ফিরে গেল। অন্য 2 ভাই কিন্তু রূপো নিল না। তারা বলল যে সুখী হবার জন্য আরও বেশি কিছু তাদের চাই। এই বলে সামনের দিকে এগিয়ে চলল। 2 দিন হাঁটার পর তারা পৌঁছলো এক সোনার ঢিবির কাছে। সোনা দেখে মেজ ভাই ভাবল এগিয়ে গেলে হয়তো সোনার চেয়েও বেশি কিছু পাওয়া যেতে পারে, কিন্তু সে আর চেষ্টা করল না। যত পারল সোনা নিয়ে ছোট ভাইকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে গেল। ছোট ভাই বলল, সোনার উপর আমি কিছুই নেব না, সুখী হবার মতো আরো ভালো কিছু আমাকে খুঁজে বের করতে হবে। এই বলে সে সামনের দিকে এগিয়ে চলল। 3 দিন হাঁটার পর সে পৌঁছলো বিশাল এক বনে। সে বনের শেষ কোথায় তা কেউ জানে না। তার সঙ্গে খাবার দাবার কিচ্ছু ছিল না। তাই তার মনে হলো বনের মধ্যে দিয়ে চলতে গেলে নির্ঘাত খিদে মারা পড়বে। বনটা কোথায় শেষ হয়েছে তা দেখবে বলে সে একটি গাছে চড়ল, কিন্তু বনের শেষ সে দেখতে পেল না। তার খুব খিদেও পেয়েছিল। সে গাছ থেকে নেমে এলো এবং খিদের জ্বালায় বিড়বিড় করে বলল, কিছু খাবার যদি পেতাম। তার মুখ থেকে কথাগুলো খসলো কি খসলো না, সে দেখে তার সামনে একটা টেবিলে ভালো ভালো খাবার সাজানো। খাবারগুলো এত টাটকা যে তখনও সেগুলো থেকে ধোঁয়া উঠছে। ছোট ভাই মনের আনন্দে চেঁচিয়ে উঠল, বাবা, চাওয়া মাত্রই ইচ্ছা পূরণ। খাবারগুলো কোথায় থেকে এলো, কে রেঁধেছে, এসব নিয়ে সে মাথা ঘামালো না। মনের আনন্দে খেয়ে খিদে মেটালো। টেবিলে যে ঢাকনাটা ছিল সেটা তার খুব পছন্দ হলো। সে ভাবল বনে পড়ে থেকে মিছিমিছি নষ্ট হবে, ওটা সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। এই ভেবে সে টেবিল ঢাকাটা ভাঁজ করে পকেটে ভরল। খেয়ে দিয়ে বল ফিরে পেয়ে সে আবার চলতে শুরু করলো। সন্ধেবেলা তার আবার খিদে পেল। সে ভাবল টেবিল ঢাকাটায় কোনো জাদু আছে কিনা পরখ করে দেখা যাক। পকেট থেকে সেটা বের করে সে মাটিতে বিছালো। তারপর বলল, আমার জন্য ভালো ভালো খাবারে তুমি ভরে ওঠো। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে নানা সুস্বাদু খাবার সেটার ওপর চলে এলো। এবারে এত বিভিন্ন রকমের খাবার এলো যে সে একটু একটু করে খেয়েও সব শেষ করতে পারল না। সে বুঝতে পারল কাপড়ের ছোট ফালিটার মধ্যেই জাদুর ক্ষমতা আছে। চাওয়া মাত্রই সেটা অঢেল খাবার হাজির করতে পারে। সে আনন্দে বলে উঠল, এই কাপড়ের কাছে কোথায় লাগে সোনার উপর পাহাড়? জাদু কাপড়টা পেয়ে খাবারের ভাবনা ঘুচেছে। তাই সে ভাবল এক জায়গায় পড়ে না থেকে ঘুরে ঘুরে পৃথিবীটা দেখবে আর আনন্দ খুঁজে বার করবে। তারপর এক বিকেলে সে পৌঁছলো এক বনে। সেখানে এক অদ্ভুত লোকের সঙ্গে তার দেখা। কয়লার মতো মিশকালো তার গায়ের রং। কাঠ পুড়িয়ে কাঠ কয়লা তৈরি করা লোকটার পেশা। সে তখন আগুন জ্বেলে রাতে খাবার জন্য আলু ঝলসাতে বসেছিল। ছোট ভাই তার কাছে গিয়ে বলল, শুভ সন্ধ্যা নিগ্রো ভায়া, এই নিরিবিলি বনে সময় কাটাও কি করে তুমি? লোকটি বলল, যে কাজ নিয়ে আছি তাতে প্রতিটা দিন কেটে যায়। প্রতি সন্ধ্যায় আলু দিয়েই রাতের খাবারটা সারি। যদি আপত্তি না থাকে তো বসে পড়ো আমার সঙ্গে। ছোট ভাই বলল, ধন্যবাদ ভাই, তোমার খাবারে আর ভাগ বসাই কেন, আমি যখন তোমাকে খাওয়াতে পারি। এই বলে টেবিল ঢাকাটা বার করে সে মাটিতে বিছিয়ে দিল। লোকটি অবাক হয়ে বলল, তোমার সম্বলটা দেখছি এই টেবিল ঢাকাটা। কি করে বলছো আমাকে খাওয়াবে? এই বনে আশেপাশে বাড়িঘরও নেই যে খাবার জোগাড় করবে। ছোট ভাই বলল, তাহলে দাঁড়িয়ে দেখো আমি কি করে খাওয়াই। তারপর সে বলল, ছোট টেবিল ঢাকা, আমাদের জন্য ভালো ভালো খাবারে ভরে ওঠো। বলার সঙ্গে সঙ্গে মাংসের নানা রকম খাবারে সেটা ভরে উঠল। কাঠ পুড়িয়ে কাঠ কয়লা বানিয়ে যে লোকের দিন চলে এত খাবার সে জীবনে দেখেনি। অবাক হতেও ভুলে গেল সে। খুশির চোটে বলার অপেক্ষা না রেখেই খেতে শুরু করলো। ভরপেট খাওয়া শেষ করে সে বলল, তোমার এই টেবিল ঢাকাটা ভাই একটা অমূল্য সম্পদ। এমন নির্জন বনেও এর কাছে চাইলে
ডাল ভাত খাবার যখন তখন পাওয়া যায়। তা তুমি বলেই বলছি, আমার কাছেও একটা জাদু থলে আছে। যদি টেবিল ঢাকাটা আমায় দাও তাহলে আমার থলেটা তোমাকে দিতে পারি। ছোট ভাই বলল, টেবিল ঢাকাটা দিতে হলে তোমার জাদু থলের গুণাগুণ তো আমার জানা দরকার। লোকটি বলল, তাহলে শোনো, তুমি যতবার থলের গায়ে চাপড় দেবে, একজন সশস্ত্র সেনাপতি আর 6জন সৈনিক বেরিয়ে আসবে। তুমি যা হুকুম করবে তার সঙ্গে সঙ্গে তার হাসিল করে দেবে। ছোট ভাই আর আপত্তি করল না। সে লোকটাকে টেবিল ঢাকাটা দিয়ে তার কাছ থেকে থলেটা নিল, তারপর বিদায় জানিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে সে ভাবল থলেটার গুণ পরীক্ষা করে দেখা যাক। এই ভেবে থলের গায়ে দিল চাপড়। সঙ্গে সঙ্গে সেটার ভেতর থেকে বেরিয়ে এলো 6জন সৈনিক আর একজন সেনাপতি। সেনাপতি কুর্নিশ করে বলল, আদেশ করুন প্রভু। ছোট ভাই বলল, যে লোকটা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে তার কাছ থেকে আমার টেবিল ঢাকাটা নিয়ে এসো। বলা মাত্রই তারা ঘুরে দাঁড়ালো আর পলকের মধ্যে টেবিল ঢাকাটা নিয়ে ফিরেও এলো। তাদের বিশ্রাম নিতে থলের ভেতরে পাঠিয়ে ছোট ভাইটি আবার চলতে শুরু করলো। সে বুঝতে পারল এই থলের গুণে ভবিষ্যতে সে অনেক ভালো ভালো জিনিস পেতে পারে। সন্ধ্যার মুখে মুখে আরও এক কাঠ পোড়ানোর সঙ্গে তার দেখা হলো। সেও আগুন জেলে রাতের খাবার তৈরি করছিল। ছোট ভাইকে দেখে সে খাবার নিমন্ত্রণ জানালো। ছোট ভাই বলল, তার দরকার হবে না, আমি তোমায় নিমন্ত্রণ করছি। এই বলে সে টেবিল ঢাকাটা মাটিতে বিছালো আর সঙ্গে সঙ্গে হাজির হলো ভালো ভালো খাবার। তখন দুজনে বসে তৃপ্তির সঙ্গে খাওয়া শেষ করলো। কাঠ পোড়ানো লোকটি বলল, আমার একটা পুরনো টুপি আছে, সেটা মাথায় পরে ঘোরালেই প্রতিবারই 12 জনের গোলন্দাজ বাহিনী বেরিয়ে আসে আর সামনের সবাইকে উড়িয়ে দেয়। তুমি যদি চাও আমার টেবিল ঢাকাটার সঙ্গে টুপিটা বদল করে নিতে পারো। ছোট ভাই কোনো আপত্তি করলো না। সে নিজের টেবিল ঢাকাটা লোকটিকে দিয়ে টুপিটা মাথায় পরলো, তারপর বিদায় জানিয়ে চলে গেল। খানিক দূরে গিয়ে সে থলেটার গায়ে চাপড় দিল, তারপর সঙ্গে সঙ্গে সৈন্যরা গিয়ে টেবিল ঢাকাটা এনে তাকে দিল। চলতে চলতে সে ভাবল যে ভালো ভালো আরও অনেক জিনিস সে পেতে পারে। একদিন পর তার সঙ্গে আবার দেখা হলো আর এক কাঠ পোড়ানো লোকের। সেও তাদের মতো তাকে ঝলসানো আলু খাওয়ার নেমন্তন্ন জানালো। ছোট ভাইও অন্য দুইবারের মতো এবারেও তার টেবিল ঢাকা দিয়ে লোকটিকে খাওয়ালো চমৎকার ভোজ। সেই লোকটির ছিল একটা জাদুই শিঙা। সেটির গুণ হলো বাজালেই দেওয়াল খসে পড়ে, ধ্বংস হয়ে যায় শহর গ্রাম। টেবিল ঢাকার সঙ্গে ছোট ভাই শিঙাটাও বদল করে নিল, কিন্তু খানিক পরেই থলের সৈন্যদের পাঠিয়ে সেটা উদ্ধার করে আনলো। এইভাবেই সে 3টে আশ্চর্য জাদু জিনিসের মালিক হলো, থলে, টুপি আর শিঙা। তারপর ভাইদের সঙ্গে দেখা করবে বলে একদিন সে সব কিছু নিয়ে বাড়ি ফিরে এলো। বড় দুই ভাই ততদিনে তাদের রূপো আর সোনা দিয়ে মস্ত এক বাড়ি বানিয়েছে। সেখানেই তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। ছোট ভাই যখন বিদেশ থেকে ফিরল তখন তার গায়ের কোটটা গেছে পুরনো হয়ে। তারপর তার মাথার হতকুচ্ছিত একটা টুপি আর কাঁধে ঝোলানো ছেঁড়া খোঁড়া একটা থলে। ছোট ভাইয়ের হতদরিদ্র চেহারা দেখে তারা তাকে যা পর নাই তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং বলল, তুই তো সোনার উপর ফেলে রেখে আরো ভালো জিনিস আনবি বলে গিয়েছিলি না? আমরা ভেবেছিলাম বুঝি রাজা হয়ে ফিরবি। এই তো রাজা হওয়া, ছে। এই বলে তারা ছোট ভাইকে দিল বাড়ি থেকে তাড়িয়ে। ছোট ভাই আর রাগ সামলাতে পারল না। সে তার থলের গায়ে পরপর অনেকগুলো চাপড় মারল। দেখতে দেখতে 150 সশস্ত্র সৈন্য বেরিয়ে এসে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল। সে তাদের হুকুম করল ভাইদের বাড়িটা ঘিরে ফেলতে, আর 2জন সৈন্যকে বলল 2 ভাইকে কষে চাবুক মারতে। বেঁধে গেল হই হট্টগোল। গোলমাল শুনে ছুটে এলো পাড়াপড়শি লোকজন, কিন্তু সৈন্যদের ভয়ে কেউ তারা এগোতে পারল না। খবর চলে গেল রাজার কাছে। শান্তি রক্ষার জন্য তিনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন একদল সৈন্য। ছোট ভাই তাদেরও কাছে ঘেঁষতে দিল না। থলে থেকে আরও সৈন্য বার করে হটিয়ে দিল রাজার বাহিনীকে। মারাও পড়ল অনেক সৈন্য। খবর পেয়ে রাজা রেগে গেলেন। একটা ভবঘুরে লোক কি করে এত গোলমাল পাকায় তিনি বুঝতে পারলেন না। পাঠিয়ে দিলেন আরও কয়েক দল সৈন্য। ছোট ভাইয়ের থলে থেকেও বেরিয়ে এলো সৈন্যের পর সৈন্য। এরপর সে মাথার টুপিটা 2 ঘোরালো।
সঙ্গে সঙ্গে গোলন্দাজ বাহিনীর গোলার মুখে উড়ে গেল রাজার সৈন্যরা। যারা বাঁচল তারা গেল পালিয়ে। এরপর ছোট ভাই রাজার কাছে দূত পাঠিয়ে জানালো একটা শর্তে সে সন্ধি করতে রাজি আছে। রাজকন্যাকে বিয়ে দিতে হবে তার সঙ্গে, আর তার হাতে ছেড়ে দিতে হবে রাজ্য শাসনের ভার। ছোট ভাইয়ের ক্ষমতা বুঝতে রাজার ভুল হলো না। মাথার মুকুট বজায় রাখতে তিনি তার শর্ত মেনে নিলেন। ধুমধাম করে রাজকন্যার সঙ্গে ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল। এখন যে লোকটার মাথায় হতকুচ্ছিত একটা টুপি আর কাঁধে একটা ছেঁড়া ফাটা থলে, তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হলেও রাজকন্যা মোটেও খুশি হতে পারল না। সে ভাবতে লাগলো কি করে লোকটাকে দেশ ছাড়া করা যায়। রাজকন্যার সন্দেহ হয়েছিল লোকটার কাঁধের থলেটার কোনো কারসাজি আছে কিনা, যার বলে সে এমন ক্ষমতাবান হয়ে উঠেছে। একদিন তাই সে বরের সঙ্গে খুব ভালো ব্যবহার করে তার মন জয় করলো। পরে বলল, কাঁধ থেকে ওই হতচ্ছাড়া থলেটা নামাও তো। অমন চেহারার একটা থলে কাঁধে নিয়ে থাকলে লোকের কাছে আমি মুখ দেখাই কি করে? তার বর বলল, রাজকন্যা, এই হতচ্ছাড়ার থলেটাই তো আমার অমূল্য সম্পদ। এটা যতক্ষণ আমার কাঁধে আছে ততক্ষণ এই পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। তারপর সেই আশ্চর্য থলের গুণের কথা সে রাজকন্যাকে খুলে বলল। শুনে রাজকন্যার মাথায় মতলব এসে গেল। সে বরকে আদর করার ছল করে কাছে এগিয়ে এলো। তারপর এক টানে থলেটা বরের কাঁধ থেকে খসিয়ে নিয়ে দৌড়ে পালালো। নিরিবিলি জায়গায় গিয়ে সে থলে চাপড়ে সৈন্যদের আদেশ দিল তার বরকে বন্দি করে রাজপ্রাসাদের বাইরে নিয়ে যেতে। সৈন্যরা সঙ্গে সঙ্গে রাজকন্যার আদেশ পালন করলো। তখন রাজকন্যা লোকজনকে বলল তাকে মেরে দেশ থেকে তাড়িয়ে দিতে। এই সময় ছোট ভাইকে খুবই দুর্ভোগে পড়তে হতো যদি তার মাথায় টুপিটা না থাকতো। কোনো রকমে সে নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে মাথার ওপর টুপিটা ঘোরালো। সঙ্গে সঙ্গে গোলন্দাজ বাহিনী আর কামানের গোলার গর্জন। সামনে যত লোকজন ছিল সব কজন উড়ে গেল গোলার মুখে। বেগতিক বুঝে ছুটে এলো রাজকন্যা। নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইল ছোট ভাইয়ের কাছে, আর প্রতিজ্ঞা করলো জীবনে কখনো এমন কাজ সে করবে না। ছোট ভাইও রাজকন্যাকে ক্ষমা করলো আর ফিরে গেল রাজপ্রাসাদে। এরপর ভালোই ভালোই কাটলো কিছু দিন। এর মধ্যে কৌশল করে রাজকন্যা একদিন জেনে নিল টুপিটার গুণ। তারপর একদিন যখন ছোট ভাই ঘুমিয়ে পড়ল, সে টুপিটা খুলে নিয়ে দিল বাইরে ফেলে। ঘুম থেকে উঠে টুপিটা না পেয়ে ছোট ভাই বুঝতে পারল রাজকন্যা এবারেও তাকে ঠকিয়েছে। সে গেল রেগে। শিঙাটা তখন তার কাছেই ছিল, তুলেই ফুঁকতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে ঘটে গেল প্রলয় কাণ্ড। ধসে পড়ল রাজপ্রাসাদ, প্রাচীর, দুর্গ, আর ধ্বংস হলো শহর গ্রাম। মারা পড়লেন রাজা আর রাজকন্যা। যদি সেদিন ছোট ভাই শিঙাটা বাজানো বন্ধ না করতো তাহলে গোটা রাজ্যই যেত ধ্বংস হয়ে, প্রাণের চিহ্ন থাকতো না সেখানে। কিন্তু এমন সর্বনাশ সে চায়নি। সে চেয়েছিল রাজা হতে, আর তাই সে হলো শেষ পর্যন্ত। তাকে বাধা দেওয়ার আর কেউ ছিল না।